This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাধীনতার পর এই প্রথম রাস্তায় কিন্তু পশ্চিমবঙ্গ গণতন্ত্রের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন মানুষ। তাহলে গণতন্ত্রের দায়িত্ব যাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা কি করছেন? মানে রাজনীতিকরা যাদের আমরা ভোট দিয়ে আমাদের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে দিই, তারা তাদের কাজ করছেন, তারা আইন আনছেন, আইন এনেছেন। আজকে বিধানসভায় অপরাজিতা আইন পাস করলো শাসক এবং বিরোধী। চমকে গেলেন তো? শাসক আর বিরোধী মিলেই আইনটা আজকে পাস করেছে সর্বসম্মতিক্রমে। ন্যায় সংহিতার কয়েকটা ধারাকে আরও ধারালো করেছে। এবার তাতে কি বলা হয়েছে? নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত বিচার শেষের কথা বলা হয়েছে, ধর্ষণের ক্ষেত্রে প্রাণদণ্ডের কথা বলা হয়েছে। এবার এগুলো নিয়ে বিভিন্ন মত আছে, বিভিন্ন বিতর্ক আছে। অতীতে বিভিন্ন রাজ্য তারা এই ধরনের আইন এনার যে চেষ্টা করেছে, যেখানে এরকম প্রাণদণ্ডের মতো বিষয় টিষয় আছে, সেগুলো সেই আইনগুলো এখনও দিনের আলো দেখেনি, এই অভিজ্ঞতাও রয়েছে। কিন্তু তবুও আজকের দিনের জন্য এই প্রচেষ্টাটা সত্যি, বিরোধীরাও তাতে সমর্থন জানিয়েছে, ফলে ভোটাভুটিও হয়নি। শুভেন্দু অধিকারী দুটো সংশোধনী প্রস্তাব দিয়েছিলেন আর কি, কিন্তু সেগুলো জাস্ট দেওয়ার জন্য সেগুলো গ্রাহ্য হয়নি। ভারতীয় ন্যায় সংহিতার যে শাস্তির কথা বলা হয়েছে, 10 থেকে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, আমরা এটাকে করছি আমৃত্যু সশ্রম কারাদণ্ড থেকে গুরুতর থেকে ক্ষেত্রে এমনকি প্রাণদণ্ড, এইটুকুই আমরা চেঞ্জ করেছি। ধর্ষণ বা গণধর্ষণের ফলে নির্যাতিতার মৃত্যু হলে বা নির্যাতিত সম্পূর্ণ ভেজিটেবল হয়ে গেলে ভারতীয় ন্যায় সংহিতায় এর শাস্তি বলা আছে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। আমরা এটাকে করেছি প্রাণদণ্ড ও জরিমানা। আচ্ছা, এই যে বিস্তারিত বিবরণ, এরকম বিস্তারিত কভারেজ, বাজেট ছাড়া বিধানসভার এরকম কভারেজ আগে দেখেছেন? না, দেখেননি। তাহলে আজ দেখলেন কেন? বিষয়টা সিম্পল, স্পিকার ক্যামেরা নিয়ে ঢোকার অনুমতি দিয়েছিলেন, তাই দেখতে পেয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে কেন দিয়েছিলেন? সরকার কি রাজ্যবাসীকে বার্তা দিতে চেয়েছিল? সরকার কি দেখাতে চেয়েছিল রাজ্যবাসী দেখুক এই রাজ্যকে নারীর পক্ষে নিরাপদ করতে সরকার কতটা সচেষ্ট? পুলিশের মতো সরকারও কি নিজের ভাবমূর্তি উদ্ধারে উঠে পড়ে লেগেছে নাকি? আমরা বিধানসভার অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত আজকে সম্প্রচার করেছি। রাজ্যবাসী কি দেখলেন? যা দেখে দেখে তারা ক্লান্ত, তারা বিরক্ত, সেইটা দেখলেন, সেই রাজনীতি দেখলেন। যা নেতারা বাইরে বলেন তাই বললেন বিধানসভার অন্দরে। বিধানসভার ধারা বিবরণীতে কি লেখা থাকবে? লেখা থাকবে সর্বসম্মতিতে বিলটা পাস হয়ে গেছে, লেখা থাকবে মেলে দিল মেরা তুমহারা তো বিল বনে হামারা। আর মানুষ তারা কি মনে রাখবেন? তারা মনে রাখবেন কোথাও গিয়ে ধর্ষণেরও আমরা ওরা হয়। বিরোধী দল নেতা সরব হলেন রাজ্যে কোন ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী কি মন্তব্য করেছিলেন তাই নিয়ে মিডিয়া রিপোর্ট তুলে ধরেছিলেন তিনি। এবার সেগুলোর সত্যতা যাচাই না করে রেকর্ডে তুলতে রাজি হননি স্পিকার, যেরকম নিয়ম আর কি। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনি দাবি করলেন কি ধর্ষণটা জাতীয় সমস্যা। বিজেপি শাসিত কোন রাজ্যে কি ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলো সব তিনি ব্যাখ্যা করে গেলেন। তার মানে রাজ্যবাসীকে যা দেখানোর চেষ্টাই সবাই করুন না কেন, যা ভেবেই লাইভ সম্প্রচার করা হোক না কেন, দিনের শেষে কি পড়ে রইল আপনার আমার হাতে? সেই রাজনীতি যা কখনো চেনা গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে পারে না, নিজের রাস্তায় চলে, নিজের স্বার্থে কাজ করে। অথচ কাজটা কি খুব কঠিন ছিল বলুন তো? একটু আমাদের কথা বাবা, আপনার আমার কথা বাবা। কারণ রাজনীতি তার চেনা গণ্ডি না ছাড়ালেও আপনি আমি তো ছাড়িয়েছি। মানুষ তো আজ রাজনীতিকদের টেনে দেওয়া ওই লক্ষণের গণ্ডি পেরিয়েছেন, হাতে হাত ধরে পেরিয়েছেন। এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ,
উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন, বাংলার সম্মান নিয়ে ভাবুন। বাংলা মাকে বদনাম করলে আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। আমাকে আপনারা 50টা কটু কথা বলুন, আমার কোনো যায় আসে না। প্রমাণ লোপাট করেছেন আরজি করে। আপনাদের এই বিল আরেকটা আরজি কর হলে কার্যকর হবে। এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন, এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন, ট্রেনটাকে ডিরেল্ট করেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন। নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা। প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি। আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন, তাকেও পদত্যাগের দাবি করছি। বিরোধীরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, এবার স্পিকার সেই বক্তব্য রেকর্ড করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন, তাই সেই দাবিটা আমাদের দেখাতে পারলাম না। কিন্তু মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন তখন স্পিকার কোনো অংশ কাটতে বলেনি, তাই সেই দাবিটা আপনাদের দেখাতে পারছি। আপনারা তো শুনলেন, পশ্চিমবঙ্গের বিধানসভায় বক্তব্যটা রেকর্ড হয়ে গেল। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের বিরোধী দল নেতার পদত্যাগ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এটার থেকে রাজনৈতিক মহলের মধ্যে একটা কৌতূহল হচ্ছে, জানেন তো। মুখ্যমন্ত্রী কি বিজেপির কামরাজ প্ল্যান চেয়ে বসলেন নাকি তাদের জন্য একটা কামরাজ প্ল্যান দিয়ে দিলেন? মনে আছে আপনাদের, কংগ্রেস সিন্ডিকেটের নেতা কামরাজ দলের সংস্কারের জন্য আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। বেশ কয়েকটি প্রাদেশিক কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সেই সময় ইস্তফা দিয়ে বসেছিলেন তার ওই প্ল্যান অনুযায়ী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যদি এই বিজেপির মুখ্যমন্ত্রীরা শুনে নেন, তাহলে কিন্তু তাদের কামরাজের কথাই মাথায় আসতে পারে। মুখ্যমন্ত্রী কিন্তু যথার্থই বলেছেন, বাংলার বিধানসভায় পাশ এই বিলটা যদি ন্যায় সংহিতার অন্তর্ভুক্ত হয় তাহলে গোটা দেশের কাছে সেটা মডেল হয়ে যাবে। তেমনি বাংলার বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই দাবি নিয়ে যদি বিজেপির সংসদীয় কমিটিতে আলোচনা হয়, সেটাও কিন্তু একটা নজির হয়ে যাবে। এমনিতে এর বাইরে নজির তো প্রচুর সৃষ্টি হয়ে গেছে, যা নিয়ে বিতর্কও হচ্ছে বিস্তর। তিলোত্তমা কাণ্ডের পর রাত্রিরের সাথী প্রকল্প ঘোষণা করেছে রাজ্য। এই বিলটা হচ্ছে আর একটা জিনিস, কিন্তু তার আগে রাত্রিরের সাথী প্রস্তাব এসে গেছে। তাতে অন্যতম প্রস্তাব কি ছিল? মহিলাদের 12 ঘন্টার বেশি নাইট ডিউটি দেওয়া যাবে না এবং মেয়েদের যত সম্ভব কম নাইট ডিউটি দিতে হবে। কেন? রাতে কর্মক্ষেত্রে মহিলারা যে নিরাপদ নন, সরকার কি ঘুরিয়ে সেটাই স্বীকার করে নিল না? তাহলে মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য হিসেবে আমরা গর্ব করি কিসের ভিত্তিতে? মহিলাদের মানসিকভাবে এই প্রস্তাব কি দুর্বল করে ফেলবে না? যেখানে শুরুতেই বলে দেওয়া হচ্ছে তোমরা পারবে না, তোমাদের জন্য একটু স্পেশাল দেখতে হবে, তোমাদের নিরাপত্তা দরকার। বারবার যদি কারোর সামনে বলেন আপনি দুর্বল, তাকে আপনি সবল করবার কথা ভাববেন কি করে? নারী ক্ষমতায়নের যুগে নিজের অক্ষমতার জন্য সরকার কি ঘুরিয়ে লিঙ্গ বৈষম্যেরই প্রচার করছে না? দেখুন, মৌলবাদী দেশগুলোতে কিন্তু মেয়েদের কাজ করতে দেওয়া হয় না। গণতান্ত্রিক দেশ তো এটা, এখানে এই বৈষম্য কেন? আর মহিলাদের বেশি নাইট ডিউটি করানো যাবে না এই নির্দেশ মানতে গিয়ে যদি বেসরকারি সংস্থাগুলো মহিলা কর্মী নিয়োগটা কমিয়ে দেয়, তখন মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় ফের ওই রাত্রিরের সাথীর প্রসঙ্গ তোলার পর বিরোধী শিবির থেকে তীব্র প্রতিবাদ ধেয়ে এসছে। কিন্তু মজা কি জানেন? আন্দোলনকারী ডাক্তাররা তারা শুরু থেকেই এর প্রতিবাদ করছেন। আরও একটা কথা, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটা কথা একদম সত্যি বলেছেন, বাংলার যদি বদনাম হয় সবার গায়ে লাগবে। গায়ে লাগছে তো সবার।
সববার লাগছে। আমরা সবাই বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল নেতা, আপনি, আমি, প্রতিবাদকারী, আন্দোলনকারী, যে যেখানে যারাই আছেন, যে যে স্বর চড়াচ্ছেন, যে যে সুবিচার চাইছেন, তারাও তো একটা জিনিসই চাইছেন প্রত্যেকে, বাংলার গায়ে যেখানে যতটুকুনি কালি লেগেছে, যা যা আমাদের দুর্বলতা চোখে পড়ছে, সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাক। তাহলেই তো আমরা ফের একবার মাথা উঁচু করে বাঁচতে পারবো। আমরা বাঙালি, আমরা বাংলার ভালো চাই, বাংলা আমাদের সব কিছু। এটা কেউ বলে দিলেও তাই, না বলে দিলেও তাই, আমরা ভুলবো না। আমার ধারণা কেউই ভোলেন না। অন্তত এই সহজ সরল সত্যটা, এটাও সবার মনে রাখাটা খুব জরুরি। রাত্রি সাথী করেছি, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে মহিলারা যত কম সম্ভব 12 ঘন্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। তার কারণ মেয়েদের মনে রাখতে হবে কেন করেছি, সেটা আমাদের ব্যাপার। আপনি কেন কথা বলছেন? আমরা এই কারণে করেছি মেয়েদের সুরক্ষার জন্য। যারা রাতে কাজ করতে চায় তারা অ্যালাউড। ওজন হবে নি প্রবলেম। প্লিজ লিসেন কেয়ারফুলি, প্লিজ লিসেন কেয়ারফুলি। রাত্রিরে যারা কাজ করবে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য। রাত্রিরে যদি কেউ কাজ করে তাদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রি সাথী করা হয়েছে। কম যদি আমরা সময় দিই তাহলে আপনারা এসে আর কাকে দেখাবেন? শুধু মেয়েরা কি সবসময় ঘরের ভেতরে বসে থাকবে? আমরা কি বেরোনোর জন্য কোনো চান্স পাবো না? ডক্টরস তো আমরা তো বসে আপনাদেরকে সেবা দিচ্ছি। তার জন্য যদি আমাদেরকে সবসময় বলে থাকতে হয় যে রাত্রিবেলা আমাদেরকে বাড়িতে বসে থাকতে হবে, সেটা হবে না। সরি, এটা তো কোনো সলিউশন হলো না। আমরা এতদিন ধরে ইকুয়ালিটির দিকে যাচ্ছি, কিন্তু এরকম একটা স্টেপ নিলে আজ পর্যন্ত যা এগুলো হয়েছে পুরোটাই ব্যাকওয়ার্ড স্টেপ হয়। এটা চেষ্টা অনেকেই করে, তবু সব সাপ কিন্তু ফোঁস করতে পারে না। সর্পবিশারদরা জানেন, কিং কোবরা হলে সে রীতিমতো গর্জন করে। এখন বাংলায় যে গর্জনটা শোনা যাচ্ছে সেটা কিন্তু এই প্রতিবাদের গর্জনটা, সেটা কিন্তু কিং কোবরার গর্জন, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সেটা বাদ দিয়ে যে অন্য গর্জনগুলো শোনা যাচ্ছে সেগুলো তো খুব কম না, বিভিন্ন রকম, হয়তো সমবেত। এবার তাতে কনফিউশন ছড়াতে পারে, জানেন তো, কে কার লেজে পা দিয়েছে। তৃণমূল কর্মীরাও কিন্তু কনফিউজড কোন পরামর্শটা মানবেন। কারণ মুখ্যমন্ত্রী বলার পর বেশ কয়েকজন নেতা ফোঁস ফাঁস শুরু করেছিলেন। কোচবিহারের উদয়ন গুহ, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী, এরা অবশ্য ফোঁস করতেই অভ্যস্ত। রেড সিগন্যাল দেখলেও তারা গাড়ি ছুটিয়ে দেন, তো এই তো কোনো কথাই নেই, তো গ্রিন। এবার সেই জায়গায় গ্রিন সিগন্যালটা দেখে যারা সচরাচর একটু ওরকমভাবে করেন টরেন না, একটু নিয়ম মেনে চলেন, লাভলি মৈত্রও তিনি ওই রকমই চড়া ভাষায় কথা বলে বসেছিলেন। সুজন চক্রবর্তী সায়ন বন্দ্যোপাধ্যায়ের নাম করে বদলা নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি, সেজন্য তাকে তৃণমূল সতর্ক করেছে। অশোকনগরের নেতা ওই অতীশ সরকার, তিনি তো যাবতীয় সীমা টিমা ছাড়িয়ে চলে গেছিলেন। তিনি নাগরিক সমাজকেই হুমকি দিয়েছিলেন যে প্রতিবাদে যদি নামো তাহলে ওই মা বোনেদের বিকৃত ছবি ঘরের দেওয়াল লাগিয়ে দেবেন। এটা কেউ নিতে পারেননি, জাস্ট তৃণমূলের কোনো নেতা এটাকে নিতে পারেননি। আপাতত 1 বছরের জন্য তাকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর তারপরেও দলের নেতারা আরও বড়, মানে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না এটা নিয়েও দেখছি সোশ্যাল মিডিয়ায় বহু নেতা লিখেছেন। স্বাভাবিকভাবেই হ্যাঁ, সবাই ওই যেরকম বাংলাকে ভালোবাসেন সেরকম নিজের দলকেও তো ভালোবাসেন, তাই না? নিজের দলকে যারা এরকম বদনাম করবেন, এই ধরনের লোকজন যদি দলের শুভানুধ্যায়ী হয় তাহলে দলের জন্য আর কোনো ওই মানে শত্রুর দরকার পড়ে না, এটা পরিষ্কার তারা বুঝতে পারছেন। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা খুব কঠিন কথা বলেছেন। তৃণমূলের সাধারণ সম্পাদক বলেছেন জনপ্রতিনিধিদের নমনীয় হতে হবে, নাগরিক সমাজ বা ডাক্তারদের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এটা অত্যন্ত যুক্তিযুক্ত একটা কথা বলেছেন তিনি, বুঝতেই পারছেন। কঠিন বললাম কারণ কিছু মানুষের এমন মানসিক একটা স্থিতি তৈরি হয়ে গেছে যারা
যে কোনো রকম প্রতিবাদকেই ধরে নেয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, নিজেদের দিকে টেনে নিয়ে চলে আসে, না এলেও নিজের দিকে টেনে নিয়ে আসে। এবার তারপর আবার যখন প্রতিবাদটা হয় তখন গায়ে লাগে। অথচ অভিষেক অত্যন্ত যুক্তিযুক্তভাবে বলেছেন যে আন্দোলনের অধিকার সববার রয়েছে। এবার এই জায়গাতেই আরেকটা কনফিউশনের শুরু। একটা নির্দেশ বলছে ফোঁস করতে, আরেকটা নির্দেশ বলছে নমনীয় হতে। এবার তৃণমূল কর্মীদের অবস্থাটা ভেবে দেখুন, তারা কোনটা মানবেন? গুটি কয়েক সাধু মার্কা কথা বললে আমরা কেউ খুশি হই না, কারণ এগুলো সবই ভাওতাবাজি, এগুলো সবই ঢপা, একটা মিথ্যার আরেকটা বেশ্যাতি করা, মানুষকে স্তব বাক্য দিয়ে বিভ্রান্ত করা। তৃণমূল একটাই দল, অথবা তৃণমূল বিভাজিত দল, বলে দিন। তৃণমূলের নেতারা কেউ কেউ বলছেন যে নাগরিক সমাজের আন্দোলন সম্পর্কে কুমন্তব্য করা যাবে না। আমি সেই সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তাকে বলি, তার সুপ্রিমো তিনি ফোঁস করতে বলেছেন, যেমন খুশি তেমন করতে বলেছেন, উস্কানি দিয়েছেন, হিংসা ছড়িয়েছেন। যদি কিছু বলার থাকে দলনেত্রীকে বলুন যে আপনি অপদার্থ এবং আপনি গোটা রাজ্যের সর্বনাশ করেছেন। দেখুন, তিলোত্তমার খুন ধর্ষণের প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটা তো সুপ্রিম কোর্টে সিবিআই জানাবে, তবে দুর্নীতির প্রমাণ যে লোপাট হয়েছে তা তো হাতে নাতে প্রমাণ মিলেছে। দুর্নীতির তদন্তে মোট 19টা নথি তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার মধ্যে 9টা মিলেছে, 10টা পাওয়া যায়নি। স্বাস্থ্য ভবনকে জানিয়ে দিয়েছে আরজিকর কর্তৃপক্ষ। এবার ভেবে দেখুন, হাসপাতালের স্টোর থেকে অর্ধেকের বেশি নথিও উধাও হয়ে গেছে, উদ্ধার হচ্ছে না। তার মানে কেউ একটা কিছু কাণ্ড করেছেন, হয়তো ওই সমস্ত নথিতে দুর্নীতির প্রমাণ ছিল, যার কথা আমরা গত 2 বছর ধরে টানা বলে চলেছি। এবার প্রশ্ন হচ্ছে নথিটা গায়েব করা লোকে। এবার ব্যক্তিটা সন্দীপ ঘোষ বলে এই মুহূর্তে আপনাকে ধরতে হবে, কারণ তাকেই তো এই যাবতীয় দুর্নীতির জন্য সিবিআই ধরেছে। আর ওই সন্দীপের নেটওয়ার্ক, তারা হাসপাতালের মধ্যে এখনও দারুণ সক্রিয় রয়েছে। মূল মামলায় অ্যাকশন চাই, তদন্ত দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষকে ধরেছেন ধরুন, কিন্তু ওটা যেন নাকের বদলে নরুন না হয়। মেডিকেল এথিক্সের জায়গা থেকে যে অভিযোগগুলো উঠে এসছে, যার দাবিতে তিনি আজ অ্যারেস্ট হয়েছেন, এরপরও স্বাস্থ্য ভবন যদি সময় নিতে চায় তাহলে আর কিছু লজ্জার থাকতে পারে না। অতি দ্রুততার সাথে তার সাসপেনশন করুক স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন যদি এখনো আলোচনা করবে তাহলে আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় প্রয়োজন স্বাস্থ্য ভবনটাকে নতুন করে তৈরি করা। ভাবুন, এমনই প্রভাবশালী যে হাইকোর্ট ছুটিতে পাঠানোর পরেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি ওই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। রাজ্য দুর্নীতির তদন্তে সিট গঠন করেছে, হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তা সত্ত্বেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে আজ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন। কখন? যখন সিবিআই তাকে গ্রেফতার করে নিচ্ছে 24 ঘন্টা হল। মেডিকেল কাউন্সিলের এথিক্স কমিটি থেকেও তাকে সরানো হচ্ছে। অবশ্য 48 ঘন্টার বেশি হেফাজতে থাকলে এমনিই তার সাসপেনশন হয়ে যেত, আলাদা করে কিছু করতে হতো না। কিন্তু ওই তার তড়িঘড়ি করে এখন একটু মুখ রক্ষার চেষ্টা হলে, বললাম না, সবাই নিজেদের ভাবমূর্তি বাঁচাতে এখন ভীষণ উদ্গ্রীব হয়ে রয়েছে। ভাবমূর্তি আর সে আর কাকে বলবেন। আজ আদালত থেকে সন্দীপ ঘোষ বেরোনোর সময় জনতা তার ভাবমূর্তি নিয়ে যা বলেছে সেটা তো সোচ্চারে চারপাশ থেকে শোনা গেছে। চোর চোর বলে জনতা স্লোগান দিয়েছে। এবার ভেবে দেখুন, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও কিন্তু এই স্লোগান শোনা গেছিল। সন্দীপ ঘোষের অবশ্য বাড়তি একটা জিনিস জুটেছে, নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, এই সবগুলোতে যেটা হয়নি, স্বাস্থ্য দুর্নীতির ব্র্যান্ড অ্যাম্বাসাডার সন্দীপ সেটা পেয়ে গেছেন আজকে, চাঁটা খেয়েছেন আজকে। মানে চাঁটা কথাটা বললাম তো, এটা হয়তো শুনতে কীরকম লাগছে, কিন্তু বিশ্বাস করুন এটা সশব্দে চারপাশে অনুরণিত হচ্ছে। চোর বলে তার জনধ্বনি দেওয়া হয়েছে, আর যে চাঁটিটা সেটা তিলোত্তমার জন্য। এবার প্রশ্ন হচ্ছে, চাঁটিটা কি সন্দীপের মাথাতেই পড়লো নাকি অন্য কোথাও গিয়ে লাগলো?